প্রিয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন এবং স্বাধীন দেশের নেতৃত্ব দিয়েছেন। বহু চড়াই উতরাই পার হয়ে আমাদের অনেক প্রতিবদ্ধতার মাঝে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আমাদের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য উনি ওনার দায়িত্ব পালন আরম্ভ করেছেন। প্রথম 96 সনে রাষ্ট্রীয় ক্ষমতা এসে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি সময় স্বল্পতার কারণে আমি যদি শর্টকাট আমার বক্তব্য শেষ করে দিলে আমার মনে হয় যেন আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা সবাই সেশনে অংশগ্রহণ করি। একটা দেশের পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য, এবং সে সংবিধান আমরা পাকিস্তানের স্বাধীনতার পরে, ব্রিটিশ থেকে স্বাধীনতার পরে আমরা বহু সময় লেগেছে, বহু বছর লেগেছে আমাদের পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে, এবং ভারতও তাদের সংবিধানের জন্য যথেষ্ট সময় নিয়েছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সনে স্বাধীনতার পরপরই মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের সংবিধান দিয়েছেন। এবং সংবিধানটা হলো যে, আমি এখানে একটু পিছনের ব্যাখ্যাটা দিতে চাই। বাংলাদেশের যেমন স্বাধীনতার ঘোষণা নিয়ে একটি বিতর্ক আছে, আমি প্রাসঙ্গিক না হলে আমি কথাটা একটু আমার পক্ষাবর থেকে আমি ক্লিয়ার করতে চাই। তো এখানে একটা বিষয় হলো যে, জনগণের প্রতিনিধি, জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা করতে পারেন, অথবা হি কুড বি এম্পাওয়ার্ড to be proclaimer of the independence. And the father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি ক্ষমতাসীন হয়েছেন। পাকিস্তানিরা ক্ষমতা দেননি। তখন তিনি এমন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে, যে পরিস্থিতিতে উনি গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য আহ্বান করেছেন, এবং 26 মার্চ দিবাগত রাত্রে বাংলাদেশের 25 মার্চ দিবাগত রাত্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। And it is the core word of the independent. How could? Because he was the empowered person. Only Bangabandhu, other than Bangabandhu, no one was empowered. So through the mandate of the common people, then he have declared the independence. And ওনার এই ডিক্লারেশন, অন দ্য বেসিস অফ দিস ডিক্লারেশন, এটার উপরে ভিত্তি করে আমাদের প্রিলিমিনারি কনস্টিটিউশন গঠিত হয়, এবং ওইটার ভিত্তিতে আমাদের ওই কনস্টিটিউশনের ভিত্তিতে আমাদের আমলা কানুনে সরকার গঠিত হয়, এবং সে সরকারের মাধ্যম দিয়ে স্বাধীনতা যুদ্ধকালীন সময় দেশ পরিচালনা করা হয়। এবং সে সময় MAJ ওসমানী সেনাবাহিনীর প্রধান ছিলেন, এবং বিভিন্ন মন্ত্রী সাহেবরা ছিলেন, এবং মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তো এভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধ অর্জিত হয়েছে। তারপরে দিয়ে একটা পূর্ণাঙ্গ সংবিধান হয়, এবং সংবিধানটা এই উদ্দেশ্যেই কথা সব জায়গায় বলা হয়েছে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংবিধান প্রণয়নের পরে পাশাপাশি সংবিধানকে আরও বেশি শক্তিশালী এবং জনমানুষের কল্যাণকর কার্যকরী করার জন্য আমাদের বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে, এবং সেই আইন প্রণয়নগুলো সবগুলো এই কথার জন্য এইভাবে করা হয়েছে যাতে জনগণের ক্ষমতায়ন করা যায় এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করা যায়। বঙ্গবন্ধু যে স্বপ্নটা দিয়েছিলেন সেই স্বপ্নটা পূরণ করা যায়, এবং সে লক্ষ্য নিয়ে সেদিন যাত্রা আরম্ভ করা হয়। তো তার পরিপ্রেক্ষিতে আজকে এখানে লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেনদের নিয়ে আমাকে ইনভাইট করা হয়েছে দুই একটি কথা বলার জন্য। আমি মনে করি এখানে আমার সামনে যারা উপস্থিত আছেন, আমার পাশে যারা আছেন, আপনারা সবাই স্ব জায়গা থেকে অনেক বেশি অভিজ্ঞ, এবং লোকাল গভর্নমেন্ট সহ বাংলাদেশের সংবিধান এবং দেশ পরিচালনার ব্যাপারে আপনারা শিক্ষা নেওয়ার মতো আমি মনে করি যে আমরা প্রত্যেকেই স্বশিক্ষিত, এবং স্ব অবস্থান থেকে আপনারা অনেক জ্ঞান ইতিমধ্যে অর্জন করেছেন। তো তারপরেও আমাকে যেহেতু এখানে নিমন্ত্রণ করা হয়েছে, আমি দু চারটি কথাবার্তা বলব। তো এখন স্থানীয় সরকার, আমি কিছুদিন আগে জাস্ট শর্টকাট করার জন্য আমি কথাটা এইভাবে বলি। আমি কিছুদিন আগে, কয়েক মাস আগে, I have visited to participate one occasion in the South Korea. So Ban Ki-moon, he was given the keynote presentation. 29 ministers of several countries have participated. So সেখানে বান কি মুন বললো, you are watching the present scenario or the face of this South Korea. Actually, it is not the original face of the South Korea. We were much more poor, and we did not have that
we do not have any scope of say anything else. বাট আজকের আমাদের মাথা পিছু আয় ছিল $62 মতন, আর আজকে সেখানে আমাদের $46,000 আমাদের মাথা পিছু আয়। হাউ কুড দিস ডিসপাইট উই ডু নট হ্যাভ এনি ইন্ডিজিনিয়াস সোর্স, আমাদের কোনো অভ্যন্তরীণ কোনো সম্পদ নাই, শুধু পাহাড় আছে এবং সমুদ্র আছে, এই দুইটাই ছিল আমাদের রিসোর্স অফ সার্ভাইভাল। এবং এটার পরে দিয়ে হাউ অ্যান্ড who have taken the lead to change the fate of the South Korea to transform in today's position. তো তিনি এরপরে দেখালেন যে সে সময় মিস্টার পার্ক সুই এক ভদ্রলোক, যিনি নাকি চেঞ্জ মেকার অফ দ্য অফ সাউথ কোরিয়া টু আপ টু টুডেজ লেভেল। তো তিনি বললেন যে হি হ্যাভ able to identify that every individual have a lot of potentiality. Once I can make everybody extract the potentiality and make everybody productive and can engage every individual to national program, so that it will not be any hard for us to lift our country as a developed country. তো তখন সেখান থেকে যাত্রা আরম্ভ করতে গিয়ে তারা লোকাল গভর্নমেন্টের কথা, সেই কনসেপ্টটা যেটা নাকি প্রিভেলিং ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড সিন্স লং, তো ইউরোপিয়ান ইউনিয়ন সহ এবং জাতিসংঘ থেকে বারবারই বিভিন্ন ধরনের যে সমস্ত রেজুলেশন অ্যাডাপ্টেশন হয়েছে, সেখানে বারবারই সব জায়গায় লোকাল গভর্নমেন্টের কথা বলা হয়েছে। তো সেখানে তারা বললো যে তারা কি করেছেন, দে হ্যাভ তারা একদম ইন দ্য বটম লেভেল অফ দ্য লোকাল গভর্নমেন্টের কাছে তারা চলে গেছেন, অ্যান্ড দে মেড এ স্মল ক্লাস্টার, এবং থ্রু দ্য ক্লাস্টার দে অ্যারেঞ্জ to transmit the government program to every individual, and in the same time প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে তারা they try to make to engage whatever opportunity of those area is prevailing, এবং প্রত্যেকটি লোকের মধ্যে যে অপরচুনিটিটা আছে অর্থাৎ পটেনশিয়ালিটি আছে, এই দুটাকে ইন কম্বিনেশন তারা কাজ করেছেন। তারপরে হয়তো তারা আমাদের ইউনিয়নের ওয়ার্ড লেভেল আছে, সেই ওয়ার্ড লেভেলটাকে সংযুক্ত সাথে কম্পাইল করেছেন, করে এরপরে দিয়ে একটা সময়ের ব্যবধানে তারা আস্তে আস্তে কাজ করতে গিয়ে আজকে সেই আজকের কোরিয়ার অবস্থায় এসেছে। তো আমাদের বাংলাদেশ, আমরা 17 কোটি মানুষের দেশ, আমাদের অপরচুনিটি তাদের তুলনায় অনেক বেশি। আমাদের যেমন 17 কোটি মানুষ আছে, আর ঠিক তেমনিভাবে আমাদের 17 কোটি মানুষের পাশাপাশি আমাদের বাংলাদেশ এটা প্লেন ল্যান্ড কান্ট্রি। তো আমাদের এখানে ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, এই সমস্ত সবগুলা প্রতিষ্ঠানকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, এবং তার সাথে যেমন আমরা মাননীয় সংসদ সদস্যরা আছেন, তারপরে দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে দিয়ে পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ, এবং ইউনিয়ন পরিষদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন, সবাইকে আমরা যদি কানেক্টেড করতে পারি উইথ দ্য লোকাল গভর্নমেন্ট, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোগ্রাম, তা এর মাধ্যম দিয়ে আমাদের সবার মধ্যে আমরা অ্যাওয়ারনেস, যেমন আমি কিছুক্ষণ আগে ট্যাক্সেশনের কথা শুনতেছিলাম, ট্যাক্সেশনের বিষয়টা যেটা নাকি মূলত মানুষ যখন নাকি অ্যাওয়ার হবে যে দিস মানি আই এম পেইং, ইট উইল আলটিমেটলি ইন রিভার্স ওয়াই কাম টু মাই পার্সোনাল বেনিফিট। তো এই কথাটা যদি তাকে বোঝানো যায়, তাহলে হি উইল বি স্পন্টেনিয়াস টু পে দ্য ট্যাক্স। তো এখানে ঠিক একইভাবে আমরা জনপ্রতিনিধিদেরকে আমাদের প্রত্যেকটি মানুষকে যার কাছে যে অপরচুনিটি আছে টু এক্সট্রাক্ট, আমরা যদি জনপ্রতিনিধিদের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা যদি সেটা ডেলিভারি দিতে পারি, এবং সেখান থেকে যদি আমরা আমাদের উদ্দেশ্য আহরণের জন্য যদি আমরা ব্যবস্থা নিতে পারি, তো তখন লোকাল গভর্নমেন্টের ফাইন্যান্সিয়ালি অ্যাকচুয়ালি যদি আমরা লোকাল গভর্নমেন্ট এন্টিটিগুলোর কথা আমরা সিভিল সোসাইটি সব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়, তো এখন লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করার ব্যাপারে সবসময় আমরা হামেশা কথা শুনি। তো শোনার পিছনে সবাই মনে করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট উইল স্যাংশন দ্য মানি এবং লোকাল গভর্নমেন্ট উইল এক্সপ্যান্ড, অ্যান্ড সো দ্যাট দ্য লোকাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ইজ নট দ্য রাইট প্রসিডিউর। লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেন মিনস হলো যে তারা নিজস্ব আয় থেকে তারা নিজেদের ব্যয় নির্বাহ করবেন, এবং জনগণের জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্প তাদের পক্ষ থেকে তারা নিতে পারেন, এবং নিয়ে তারা সেখানে উন্নয়ন কাজগুলো করেন। যেমন স্পেনের আমি এক্ষুনি আমার মনে আসতেছে না, একটা সিটি কর্পোরেশন আছে যাদের নাকি নিজস্ব আপনার সাবওয়ে আছে, নিজেদের টাকা দিয়ে তারা সাবওয়ে করেছে। তো এরকম হাইওয়ে করেছে অথবা এয়ারপোর্ট করেছে যে অ্যাট দ্য কস্ট অফ দ্য সিটি কর্পোরেশন।
তো এই সমস্ত বিষয়গুলো আছে। এখন আমাদের এই বিষয়টা জনগণকে যখন আমরা বুঝাইতে পারবো, এখানে একটা প্রশ্ন আসবে যে ট্যাক্স দেওয়ার জন্য, তারা টাকা দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদকে কেন টাকা দিবে যদি সে টাকা দিয়ে তার কোনো কল্যাণ না হয়। আর মোর ওভার সে টাকা দিবে কোত্থেকে, তার কাছে তো টাকা নাই, হি ডু নট হ্যাভ দ্য এডুকুয়েট ইনকাম জেনারেশন। সো আমার সেখানে বিং এ গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি টু মেক এভরি ইন্ডিভিজুয়াল টু বি প্রোডাক্টিভ এবং তাকে ইনকাম জেনারেটিভ করা। তো আমরা যদি এটা যদি করতে পারি তাহলে হবে কি, তখন আমি যদি দেখাইতে পারি যে না আপনি আপনাকে 5,000 টাকা রোজগার করে দিচ্ছে, প্লিজ পে মি 5 টাকা or 500 টাকা অ্যাজ এ ট্যাক্স, হুইচ উইল কাম আলটিমেটলি দ্য বেনিফিট অফ ইউ। এই কথা যদি আমি বুঝাইতে পারি তাহলে আমার মনে হয় আমরা হবে। তো এখানে আমরা লোকাল গভর্নমেন্টের স্ট্রেংথেনদের কথা আমি মিন করি যে সেখানে জনগণকে সেবা দান করা, জনগণের আয় বৃদ্ধি করা এবং জনগণকে তাদের জন্য কল্যাণ করা একটা পরিবেশ সৃষ্টি করা, এবং ইন এন্ড অফ দ্য ডে সেই সমস্ত টাকা আমরা আবার সেন্ট্রাল গভর্নমেন্টকেও আমরা এ পার্সেন্টেজ এ পোর্শন উইল ডেলিভার। কজ অফ দ্যাট যে তখন কেন্দ্রীয় সরকার শক্তিশালী হবে ফর অল দিস মেগা প্রজেক্ট অ্যান্ড ফর ন্যাশনাল বিগ অ্যাসাইনমেন্ট। তো এই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমরা যদি এই বিষয়টা হলো যদি এভাবে আমরা চিন্তা করি, আর অথবা এটাই প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে। এর বাইরে একটা আমাদের এখানে কিছু ডিসকন্টেনমেন্ট আছে অথবা ডিফারেন্স ওপিনিয়নে কনফ্লিক্ট আছে সাইকোলজি। যেমন মাননীয় সংসদ সদস্যরা উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদের সদস্য, উপদেষ্টা মাননীয় সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা। অর্থাৎ এখানে আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে এবং সিভিল সোসাইটির লোকরা আমাকে ইনভাইট করেছিল, তো সেখানে একই কথা তারা উত্থাপন করেছে। তো আমি তখন বললাম যে আমি এইটার সাথে পুরোপুরি দ্বিমত যে মাননীয় সংসদ সদস্যরা উপজেলা এবং জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে থাকবেন না। সামহাউ দে মাস্ট হ্যাভ টু বি লিঙ্ক, অর্থাৎ তাদের মধ্যে একটা এখানে উপজেলা পরিষদের সাথে জেলা পরিষদের সাথে যদি মাননীয় সংসদ সদস্য যদি সংশ্লিষ্টতা না থাকে, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কোনো আইন প্রণয়ন করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এই কোনো টাকা পয়সা স্যাংশন দিবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন নাকি জনগণের কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নেবে, তো তাহলে এই ইম্পর্টেন্ট হু উইল গিভ ইনপুট, কে দিবে? মাননীয় সংসদ সদস্য। তো ওয়ান্স মাননীয় সদস্য যদি অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ডু নট হ্যাভ দ্য লিঙ্ক অর দ্য কমন পিপল, তাহলে জনগণকে তিনি বুঝবেন না, অত সমস্যাগুলো বুঝবেন না, এবং এই সমস্যাগুলো তার কাছে ওইভাবে ট্রান্সপারেন্ট প্রসেসে তার কাছে দৃশ্যমান না থাকলে তিনি কিন্তু সরকারকে ইনপুট দিতে পারবে না। অর্থাৎ এখানে মিসলিঙ্ক থাকার কোনো সুযোগ নেই, এবং এটা থাকলে আলটিমেটলি প্রত্যেকটা কাজের দ্যার ইজ নাথিং অ্যাবসলিউট ইন দ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং যে কোনো বিষয়ে বস্তুগত হোক তাত্ত্বিকগত হোক যে কোনো কথাই বলেন না কেন, আলটিমেটলি সায়েন্সের কথা বলেন যেটাই বলেন না কেন, নান ইজ অ্যাবসলিউট। তো এর মধ্যে দিয়ে আমরা সবচেয়ে যেটা নাকি বেশি ভালো সেটাকে আমরা গ্রহণ করি। প্রত্যেকটা বিষয়েরই ভালো মন্দের বিভিন্ন দিক আছে, তো আমাদের এখানেও ভালো মন্দের বিভিন্ন ধরনের দিক আছে। তো আমাদের এই ব্যবস্থাপনা, তো এই বিষয়টা আমার মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্যরা খুব ভালো করে জানেন, বুঝেন। অতএব কিন্তু সমাজের মধ্যে একটা যদি ভুল ধারণা সৃষ্টি হয়, তাহলে আমাদের সবচেয়ে মূল রিসোর্স হলো যে মানুষ, আমাদের জনগণ, এবং জনগণ যদি মিসগাইডেড হয় তাহলে কিন্তু জনগণ আমাকে যদি কোঅপারেশন না করে, তাহলে আমার যে সমস্ত আপনার কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করাটা আমাদের জন্য কঠিন হবে, এবং তার পরিপ্রেক্ষিতে আসলে ন্যাশনাল ড্রিমগুলা আমাদের বাস্তবায়ন করা কঠিন হবে। তারপরে আমাদের যতগুলো লোকাল গভর্নমেন্টের যে সমস্ত অর্থনৈতিক স্যাংশন দেওয়া হয়, যেমন বিং এ লোকাল গভর্নমেন্ট মিনিস্টার আই হ্যাভ কমপ্লিটেড মাই ফার্স্ট 10 year of 5 years অ্যান্ড নেক্সট 10 year হ্যাভ বিন স্টার্টেড। তো এখানে আমরা অনেক প্রকল্প নিয়েছি, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো নির্দেশনা ছিল, তার মধ্যে যে প্রকল্প আমরা প্রত্যেকটা বিভাগ ভিত্তিক প্রকল্প নিয়েছি, গ্রেটার জেলা ভিত্তিক নিয়েছি, আর অথবা আবার পৌরসভাবে যেগুলোর জন্য বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছে তারা আমাদেরকে টাইম টু টাইম তাদের স্টাডি এবং তাদের অ্যাবিলিটি অনুযায়ী তারা বিভিন্ন ধরনের প্রজেক্টে ফাইন্যান্স করার জন্য চেষ্টা করে। তো তখন আমরা ক্লাস্টার ওয়াইজ পৌরসভা অথবা কোনো এলাকাকে আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল কজে আমরা সেখানে প্রকল্প নিই। তো এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়, যেমন আমাদের মাননীয় সংসদ সদস্যদের জন্য 25 কোটি টাকা বরাদ্দের কথা বলা নিয়ে খুব বিতর্ক হয় প্রায় সময়। আমি ওই দিনও একটা বিতর্কের সম্মুখীন হয়েছিলাম। তো ওই 25 কোটি টাকা তখন আমি এটাকে ক্লিয়ার করেছিলাম, আমার মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে এটা বলে ওনারা অবহিত, তারপরেও আমি একটু রিপিট করি। বিষয়টা হলো যে 25 কোটি টাকা কোনো রকম কাউকে দেওয়া হয় না,
এটা হলো যে একটা প্রকল্প নেওয়া হয়, প্রত্যেকটি এলাকাতে 5 বছরের জন্য 25 কোটি টাকা ব্যয় করা হয়। 25 কোটি টাকা মাননীয় সংসদ সদস্যের এলাকার যে সমস্ত আপনার সরকারি প্রতিষ্ঠানগুলি আছে, যেমন এলজিডি আছে, পাবলিক হেলথ আছে, তার ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, অথবা অন্য সকল মন্ত্রণালয় যে সমস্ত উইংগুলো আছে, তো তাদের কাছে মেসেজ যায় যে তার এলাকা থেকে 25 কোটি টাকার প্রকল্প নেওয়ার জন্য একটা সংসদীয় আসন থেকে, একটা সংসদীয় আসনের জন্য। তো সেই সংসদীয় আসনে 25 কোটি টাকার 5 বছর মেয়াদি, তখন তারা সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কী কী কাজ করবেন, কোথায় একটা ছোট্ট 50 লাখ টাকা দিয়ে একটা ব্রিজ করবেন, অথবা কোথায় একটা 10 লাখ টাকা দিয়ে একটা রাস্তা করবেন, অথবা কোথাও একটা স্কুল করবেন 5,000 টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে, এগুলো সবগুলো ইনকর্পোরেট করে কম্পাইল করে এটা তারা একটা প্রজেক্ট তৈরি করেন, একটা ডিপিপি তৈরি করেন। তখন আমাদের মন্ত্রণালয়ে আসে, প্ল্যানিং ডিভিশন আসে, সেই ডিভিশনে দেখা ভালো করে যাচাই বাছাই করে এরপরে দিয়ে এরপরে দিয়ে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করি, সেখানেও আবার যাচাই বাছাই হয়, পরবর্তীকে এক মিনিটের মিটিং হয়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেন। অতএব সেখান থেকে মাননীয় সংসদ সদস্য যে সমস্ত ডিপিপিতে যেগুলো নাকি লিপিবদ্ধ করা আছে, সেগুলোই শুধুমাত্র উনি দ্রুত বাস্তবায়নের সময়ের ভিতরে বাস্তবায়নের জন্য উনি তদারকি করেন। আর এছাড়া মাননীয় সংসদ সদস্যের মূলত এখানে আর কোনো সংশ্লিষ্টতা নাই, কোনো টাকা মাননীয় সংসদ সদস্যকে দেওয়া হয় না, এবং কোনো টাকাই উনি খরচ করেন না। সম্পূর্ণ টাকায় সরকারি যে সমস্ত প্রকল্প যেভাবে বাস্তবায়িত হয়, এক্ষেত্রেও একই, শুধুমাত্র মাননীয় সংসদ সদস্যের এলাকার জন্য একটা সবার জন্য সুনির্দিষ্ট পরিমাণ আপনার 25 কোটি টাকা বরাদ্দ রাখা হয়, এবং সংসদীয় এলাকার জন্য, এটা অন্য কাহারের জন্য না। যেমন আমাদের মাননীয় সংসদ সদস্যরা যে যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, একটা পার্টিকুলার নির্বাচনী এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়। যেমন আমার কাছে আমাদের মাননীয় আপনার মহিলা আসনের সংসদ সদস্যরা প্রায়শই বরাদ্দের জন্য যান, আমি একটা খুব বিব্রতকর অবস্থায় পড়ি। এই কারণে বিব্রতকর অবস্থায় পড়ি কারণ আমাকে আমাদের সমস্ত রুলস অফ বিজনেস এবং যত রকম আইন কানুন আছে, সবগুলো মিলিয়ে আমাকে এভাবে নির্দেশনা দেওয়া আছে যে আমি সংসদীয় এলাকার জন্য টাকা দিতে হবে। যখন নাকি আমি আমাদের নারী সংসদ সদস্যরা যখন সংরক্ষিত আসনের জন্য আমার কাছে তখন টাকা চান ওনাদের পার্টিকুলার এলাকার জন্য, তো তখন আমি আবার দিতে পারি না যে আমি কোন সংসদীয় আসন দেব, কারণ তিনি তো ওই এলাকা থেকে নির্বাচিত নন। তো এই কথাটা আমাকে অনেক সময় বুঝাইতে আমি অক্ষম হই, এবং এই জন্য আমার সাথে কিছুটা হয়তো বা ডিসকন্টেনমেন্ট অফ এনভায়রনমেন্ট সৃষ্টি হতে পারে, কিন্তু এরপরে আমার কিছু করার থাকে না। অর্থাৎ দেশটা কিন্তু সমালোচনা যারা করেন তারা কোনো দায়িত্ব নিতে হয় না। কারণ আমি টেলিভিশনে গিয়ে যদি আমি কথা বলি বিং এ মিনিস্টার লেজিসলেচার এমপি হিসাবে, আমাকে কিন্তু মোর অর লেস আই ক্যান নট ইগনোর দ্য রেসপন্সিবিলিটি অফ পোস্ট এফেক্ট। কিন্তু যিনি নাকি যদি আউটসাইডার যখন কথা বলেন, উনি যা শুদ্ধ অশুদ্ধ যাই বলে যান না কেন কোনো অসুবিধা নেই, কারণ ওনাকে তো এটার কোনো কনসিকুয়েন্সেস ফেস করতে হচ্ছে না, এবং পরবর্তীতে তাকে কোথায় এটার জন্য জবাবদিহি করতে হচ্ছে না। কিন্তু আমার জবাবদিহিতে আছে, আপনার জবাবদিহিতে আছে। তো এই জন্য এই বিষয়টা কিন্তু আমাদের একটা বিষয়টা হলো যে কি, আমরা মানুষকে সচেতন করা এবং বোঝানো, তারপরে দিয়ে স্ব এলাকাতে সুশাসন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যেমন আমরা এখন আপনার গ্রামীণ আদালত করেছি, আইন করেছি, তারপরে দিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে এগুলো করা হয়েছে। গ্রামে বিভিন্ন ধরনের আমাদের গণবসতিপূর্ণ দেশ, মানুষের পরস্পরের মধ্যে একসাথে বসবাস করলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্ত সমস্যাগুলোর কারণে মানুষ যখন নাকি আদালতে যায়, তখন হয় কি এই মানুষগুলো আদালতে আসা যাওয়া এবং বিভিন্ন ধরনের কারণে তাদের মধ্যে তাদের দারিদ্রতা আরও বৃদ্ধি পায়, এবং তাদের সমাজে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। এবং সেগুলো যদি আউটরাইট ইমিডিয়েটলি যদি আমরা সেগুলো সমাধান করতে পারি, তাহলে সেখানের মধ্যে একটা সুস্থ পরিবেশ যদি থাকে, একটা স্বস্তিকর অবস্থা থাকে, তাহলে তখন সেখানের মধ্যে তাদের কাছ থেকে আপনি কোনো প্রোগ্রাম দিয়ে সেই প্রোগ্রামে বেনিফিটগুলো আপনি এক্সট্রা করতে পারবেন। তো এই সমস্ত কারণে আমাদের এইগুলা করা হচ্ছে। তো এখানে লোকাল গভর্নমেন্ট এন্টিটি, এখানে আরেকটা বিষয় আছে। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি বলতেছিলাম, যখন নাকি আমরা যেমন আমি দিস ওয়ে দ্যাট ওয়ে মেম্বার অফ পার্লামেন্ট, উনি একটা লেভেল অফ কোয়ালিটি অ্যাচিভ করে বিভিন্নভাবে এরপর দিয়ে উনি ইলেকশন করেন, আর করার পর দিয়ে হি হ্যাজ টু বি কোয়ালিফাই বাই দ্য ভোটার, এবং ভোটাররা তাকে কোয়ালিফাই করেন। তো এই সমস্ত কতগুলো প্রসেস যেমনি আছে। তারপরে দিয়ে যারা নাকি বিসিএস পরীক্ষা দেয়, বিসিএস পরীক্ষা দিয়ে সে হয়তো আপনি হয়তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে পলিটিক্স করতে আসছেন, আর আরেকজন সে চাকরি করতে গেছেন, তিনি বিসিএস পরীক্ষা দিয়েছেন, কোয়ালিফাই হয়েছেন,
এরপরে দিয়ে তাকে আপনার কোয়ালিফাইং দেন হি হ্যাজ টু অ্যাওয়ার্ডেড উইথ এ লট অফ ট্রেনিং, এবং অনেকগুলো ট্রেনিং হয় এবং তাকে কম্পিটেন্ট বানানো হয় এবং প্রশিক্ষিত করা হয়। তো প্রশিক্ষিত করে তারপরে যে তাকে দায়িত্বটা দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের ইনস্টিটিউশন, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার জন্য, যে আমরা যখন নাকি তিনি নির্বাচিত হলেন তাদের কাছে কোনো প্রি কোয়ালিফিকেশান ফিক্সেশন নাই। তো তিনি যে কোনো হোক না, যে কেউ হোক না কেন, আমাকে একবার প্রশ্ন করা হলো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কেন ফিক্স করা হবে না। তো আমি তখন বলেছিলাম যে আসলে অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল সিনারিও, সেটা হলো যে সারা পৃথিবীতে কোনো প্রেসিডেন্টের জন্য অথবা কোনো রকম প্রধানমন্ত্রীর জন্য অথবা সংসদ সদস্যের জন্য অথবা কোনো পদের জন্য কোনো কোয়ালিফিকেশন ফিক্সেশনের কোনো প্রসিডিওর নাই। আর এটা হিউম্যান রাইটে আল্ট্রাভায়োলেট উইথ দ্য হিউম্যান রাইট। তো এই সমস্ত কারণে অথবা কাউন্টার অফ ডেমোক্রেটিক প্রসেস, তো সেই সমস্ত কারণে এগুলাকে রাখা হয় না। তো এখন যিনি নাকি সংসদ সদস্য, ইউনিয়নের মেম্বার হলেন, উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান হলেন, তো তিনি তো তার কাজটা করার জন্য তাকেও তো কনস্টিটিউশন অনেক অথরিটি দিয়েছেন। সেই অথরিটিগুলোকে এক্সারসাইজ করার জন্য রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলোকে তিনি ফলো করতে হবে। তো এখানে এই বিষয়টা কি, অর্থাৎ এখানে আসলে নতুন কিছু নাই, এগুলো সবগুলো আপনারা জানেন। আমি হয়তো বা এটা আপনাকে নতুন করে একটু স্মরণ করে দেওয়া। তো এখন এই কথাটা শেষ করি। তো সংসদ সদস্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, এখন দেখা যাচ্ছে যে হি ইজ নট এডুকেট নলেজ কোয়ালিফাইড পারসন, সে যথাযোগ্য শিক্ষিত লোক না। তো এখন তিনি তো তাকে কাজ করতে হবে একটা রুলস রেগুলেশন মেনে তারপরে দিয়ে, কিন্তু এটা মানতে গেলে তো তাকে হি হ্যাজ টু বি নো, এখন তিনি জানেন না। তো এখন আমরা তাকে যে সমস্ত দায়িত্ব দিচ্ছি, এটা যদি আমি রিলিফ দিলাম, রিলিফটা যদি প্রপার ব্যবহার না হলো, তাহলে এটার জন্য একটা কনসিকুয়েন্সেস তাকে ফেস করতে হইতে পারে। তো এটার জন্য তো তাকে আমরা সচেতন যদি না করে, সে না জানে, তাহলে সে তসরুপ করতে পারে, অথবা যদি না করে তাহলে এটার জন্য তার কী সুবিধা আছে। তো এই সমস্ত বিষয়গুলোতে আমি মনে করি আমাদের মেম্বারদেরকে এবং চেয়ারম্যানদেরকে এবং বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া, এবং এটার জন্য আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যদিও এটা খুব ভালো প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেছে বলে আমার মনে হয়। আমি প্রথম মন্ত্রী হওয়ার পর দিয়ে এই প্রতিষ্ঠানে আমি আবার চেয়ারম্যান, সেই হিসাবে আমি একবার ভিজিট করতে গেলাম, গিয়ে দেখলাম যে 1 বছরে 3300 জনকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে আমি এটাকে যথেষ্ট অনেক এখানে রিফর্ম করেছি প্রসিডিউরের মধ্যে, যার জন্য এবার আমরা 43,000-এর বেশি আমরা প্রশিক্ষণ দিয়েছি। কিন্তু এই প্রশিক্ষণ টাইমটা যথেষ্ট ইনএডিকুয়েট, যথেষ্ট কম, এবং আমি মনে করি যে যদি তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা যৌথভাবে একসাথে মিলে কাজ করলে বাংলাদেশের সার্বিক অবস্থা এবং আমাদের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনি নিজেও চান আমাদের স্থানীয় সরকার শক্তিশালী হোক, এবং আমরা সকল এমনি মহোদয় এই মনে করি যে স্থানীয় সরকারটা শক্তিশালী আমাদের সকলের জন্য করা। কিন্তু বাস্তবপক্ষে আমরা দেখেছি কি, যে জেলা পরিষদ যেটা আপনি করেছেন বা আমাদের আছে, এটা অনেক আগে যখন কনসেপ্টটা পারসিভ করা হয়, তখন আমাদের যে সিনিয়র সচিব যে ডিপার্টমেন্টে চাকরি করেন, তারা যখন সেক্রেটারি হিসেবে ডিস্ট্রিক্টে যাইতো, ওইখানে সেবা করার জন্য একটা সংগঠনের দরকার ছিল, জেলা পরিষদ হয়তো সেই আলোকে তারা তখন সৃষ্টি করেছিল। বাট এখন এটা অনেক দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। কিন্তু পুরা জেলার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওখানে পোস্টিং হয়। তো পুরা জেলাতে যে মন্ত্রণালয় থেকে যে বরাদ্দটা দেওয়া হয়, সেটার যে বিভিন্ন কন্ট্রাক্ট হয়, এটা ডিস্ট্রিক্ট হেড করে যেসব কন্ট্রাক্ট আছে তারাই কন্ট্রাক্টটা নেয়, দিয়ে আর এলাকায় যায় না যায় কী করে কি স্থানীয় যে এলাকায় কাজটা, সে এলাকার ছোটোখাটো কন্ট্রাক্টরের বিশ্রায় তুমি কিছু টাকা দাও, এটা নিয়ে চলে যাও। তো এইটা 1 লক্ষ টাকা দিলে সেখানে প্রকৃতপক্ষে কাজ হয় 40,000 টাকা, 60,000 টাকা প্রিফারেন্স হচ্ছে। এবং ওই যে জেলা পরিষদের যে ইঞ্জিনিয়ার, সে পুরো ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে এই কাজগুলি তদারকি করার জন্য যথেষ্ট না। সেই জন্য আমি মনে করি কি, আমরা যখন সকলেই চাই এটাকে জেলা পরিষদকে লোকাল গভর্নমেন্টের শক্তিশালী হোক, সেখানে ইঞ্জিনিয়ারের সংখ্যা যারা কাজটা সুপারভাইজ করতে পারে, এবং এই যে বরাদ্দটা আপনি দেন, সেই বরাদ্দর যথাযথভাবে কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আমার মনে হয় খুবই যুক্তিসঙ্গত। তা না হলে এটা যে জেলা পরিষদের নাম কস্তি থাকবে, বাট এটা সুফল আমরা জনগণ বা যেই কারণে এটা করা হচ্ছে সেই ফলটা আমরা পাচ্ছি না। এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাকে অনুরোধ করব।
ধন্যবাদ। উত্তর দেবো না কিনা উত্তর দেবো না। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি সংসদ সচিব মহোদয়কে ধন্যবাদ জানাই। এত চমৎকার একটি শিরোনাম দিয়েছে। আমি যতগুলো সেশন আমরা উপভোগ করেছি, শিখেছি, জেনেছি, তার মধ্যে আমার কাছে সবচেয়ে চমৎকার শিরোনাম মানে মনে হয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণে জনপ্রতিনিধিদের ভূমিকা। আপনাকে ধন্যবাদ সম্মানিত সচিব। আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে মাননীয় মন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার কর্তৃ উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, ওনার প্রতি এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যখন সংরক্ষিত আসনে এমপি ছিলাম তখনও কিন্তু তাকে আমি দেখেছি একজন মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং একটি স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সভাপতি হিসাবে বিদ্যুৎ মন্ত্রণালয়। পরবর্তীতে আমি সৌভাগ্যবান যে এই মন্ত্রণালয়ে ওনাকে মন্ত্রী হিসাবে পেয়েছি। আজকে ওনার এই শিরোনামে ওনার যে বক্তব্য সেখান থেকে আমি বলতে চাই যে আমার অভিজ্ঞতা সংরক্ষিত আসনের এমপি হিসেবে 5 বছরের অভিজ্ঞতা 2014 থেকে 18 এবং এবার সরাসরি নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করা। গত 5 মাস প্রায় 6 মাসে করলাম দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে মনিটরিং এর বিষয়টি, এর আগে আমার সম্মানিত একজন নেতা বলেছেন সন্তুষ্ট, মনিটরিং এর যে বিষয়টি সেই জায়গাটিতে আমি বলতে চাই। আমার ধারণা যে অন্যান্য সংসদ সদস্য একমত হবেন, সেটা হচ্ছে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদে যখন আমরা সভাগুলো করি, সমন্বয় সভা বা শৃঙ্খলা সভা, সেখানে আমরা উপদেষ্টা খাতওয়ারি আপনার মন্ত্রণালয় থেকে কিন্তু অনেক বরাদ্দ আসে, শিক্ষা, স্বাস্থ্য, এরকম প্রত্যেকটা খাতে। সেই জায়গার জবাবদিহিতাটা কিন্তু আমরা কিন্তু সংসদ সদস্য হিসাবে সেইভাবে আমরা প্রত্যক্ষ করতে দেখি না। এবং প্রশাসনের দিক থেকে অর্থাৎ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ কোন জায়গা থেকে এই ব্যাপারটা আমাদেরকে স্পষ্ট করা হয় না। এই জায়গায় মনিটরিং এর বিষয়টিতে আমাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে আজকে এই শিরোনামটিতে আমরা যদি ভূমিকা রাখতে চাই, এই জায়গাটিতে আমাদেরকে আরো বেশি প্রত্যক্ষভাবে জানবার এবং কাজ করবার সুযোগ দিতে হবে। আরেকটি বিষয় আমি আপনার কাছে অনুরোধ করবো, সেটি হলো যে উপজেলা প্রশাসন, উপজেলা থেকে যে বিভিন্ন প্রজেক্ট সরাসরি এনপির মাধ্যমে আসে, সেগুলোতে উপজেলা প্রশাসন নিয়ম এবং চেয়ারম্যান সাহেবরা সুপারিশ করে তারা এনজিসিতে পাঠান। সেই জায়গা থেকেও যেন আমাদের একটা অবস্থান থাকে, কারণ একটি উপজেলা উন্নয়নে বড় বড় কাজগুলোর ক্ষেত্রে, উপজেলার ক্ষেত্রে আমাদের কিছু কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্ট ফিলাপের ক্ষেত্রে আমাদের যদি ভূমিকাটা থাকে আরো বেশি আমরা জোরালোভাবে কাজ করতে আজকের এই শিরোনামটিতে আমাদের অবস্থানটিকে জোরালো করার সুযোগ থাকবে। আর একটি ছোট্ট কথা হচ্ছে যে আমার এখানে অনেক নারী সাংসদ গুলের আছেন সংরক্ষিত আসনে, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কারণ আমিও কিন্তু 2014 থেকে 18-তে সংরক্ষিত আসনের এমপি হিসেবে কাজ করতে গিয়ে বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় এবং ওনার মন্ত্রণালয় থেকে অনেক কাজ করার কারণে কিন্তু আজকে আমি জনগণের কাছে সরাসরি নির্বাচনে একজন প্রার্থী হতে পেরেছিলাম। জননেত্রী শেখ হাসিনা সে সুযোগ করে দিয়েছেন বলে। তাই আপনাদের মাধ্যমে আমি যে কথাটি বলতে চাই, প্রায়শই আমরা অনেক মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গেলে দেখি ওনারা আমাদেরকে সংরক্ষিত আসনের মানসিকতা নিয়ে ওনারা কিন্তু আমাদের সাথে কথা বলেন। এটি খুবই দুঃখজনক বিষয়। সংরক্ষিত আসনের যারা এমপিরা আছেন তারাও কিন্তু সংসদ থেকে নির্বাচিত হয়ে তারা এখানে প্রতিনিধিত্ব করছেন, এবং আমরা তাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু তাদেরকে এখানে সেই সম্মানটা দিয়ে দিচ্ছেন এবং যে সাংবিধানিকভাবে তারা এসেছেন। কিন্তু প্রায়শই অনেক মন্ত্রী মহোদয়ের কাছে গেলে ওনারা আমাদের সাথে এমনভাবে কথা বলেন মনে হয় যেন সংরক্ষিত আসলে মানে সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা নির্বাচিত এমপি হিসেবে যারা দাঁড়িয়ে এসেছি আমাদের ভূমিকার ব্যাপারে সহযোগী ছিলেন, আরো সহযোগী হবে, নারী সাংসদরাও যেন তারা ভূমিকা পালন করতে পারে সেই জায়গায় সহযোগী। মানে বলা আছে নির্বাচিত সংসদ সদস্য, কাজে আপনি ভুল ব্যাখ্যা নেবেন না। মাননীয় মন্ত্রী বলার আগে আমি বলে নিচ্ছি, বলা আছে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে। যদি নির্বাচিত হয় তাহলে তো ওই কথাটি আসবে, ওইটা যতক্ষণ পর্যন্ত সংশোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাননীয় মন্ত্রী কিছু বলতে আচ্ছা এটা মাননীয় মন্ত্রী বলবেন। ওকে, আচ্ছা প্রশ্নগুলি যেন প্রিসাইজ হয়, আমাদের কিন্তু পরে আবার সংসদ অধিবেশনে আমাদের শেষ করে দিতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা মহিলা আসলে যারা
শাসক হয়েছে তারা যেন একটা মৌখিক সুযোগ পেয়েছি। আমার কথাটাও সূত্র ধরে এই কথাটা কিন্তু আমাদের সবার মনের কথা। আমিও আসলে আমার অভিজ্ঞতা তাই যে আমাদের তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জনাব শেখ হাসিনা নারী উন্নয়নের জন্য, নারী ক্ষমতায়নের জন্য বিশ্বব্যাপী তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বাংলাদেশকেও তিনি আরো মর্যাদার আসন, উচ্চ মর্যাদার আসন লাভ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি এসে কাজ করার ক্ষেত্রে দেখি যে আমাদেরকে আমরা কিন্তু একটা সময় 30 সেট অলঙ্কার, আমরা কিন্তু 30 সেট অলঙ্কার আমরা কিন্তু আমাদের নারী সংসদের যারা ছিলেন তারা কাজ করে কিন্তু আমার সামনে যিনি বসে আছেন তারা কিন্তু সুযোগ পেয়েছেন। উনি বলেছেন যে সহযোগিতা পেয়েছেন, কাজ করার সুযোগ পেয়েছেন বলে কিন্তু উনি আজকে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসতে পেরেছেন। আমরা তো সেই সুযোগটা চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা সেই সুযোগটা চান যে আমরা সমানভাবে এগিয়ে যাব, আমরা অলঙ্কার হয়ে থাকতে চাই না। আমরা 30 সেট অলঙ্কার হয়ে আমরা কিছুদিন থাকতে চাই এবং সেই দিনটা অনেক আগে পার হয়েছে। আমরা সুযোগ পেলে যে আমরা প্রমাণ করতে পারি নিজেকে, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, ওখানে স্তম্ভ ছিল, এখানে আপা আছে, যে আমরা এটা পারি, কিন্তু আমাদের সেই সুযোগটা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরকে বলা হচ্ছে যে উপজেলা, জেলা পরিষদে এবং উপজেলাতে আমাদের কোনো কর্মকাণ্ডে কিন্তু তারা সম্পৃক্ত করেন না, তাদের উপরে আমরা কেন ভর করে থাকবো? আমরা জাতীয় সংসদে এসে যদি কথা বলতে পারি তাহলে কেন আমরা আমাদের মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন আলাদাভাবে সংগঠিত হবে না? মাননীয় মন্ত্রী বলেছেন হয়তো কিছু বিধিনিষেধ আছে, নির্বাচিত সংসদ সদস্যদের যে 25 কোটি টাকার কথা বললেন সেটা হয়তো কখনো 20 কোটি 50 কোটি টাই হবে বা হয়েছে, কিন্তু আমাদেরকে কেন আলাদা করে দেওয়া হবে না? এরকম যদি কোনো বিধিনিষেধ থাকে সেটি আমরা পরিবর্তনের জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। মাইক দখল আগে ওই আপনার একজন পুরুষ সংসদ সদস্য আমার প্রশ্নের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, সংসদ সদস্যরা যে কয়েকটি মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে আমাদের নির্বাচনী এলাকার মানুষকে খুশি রাখতে পারি, তার মধ্যে বৃহৎ একটা জায়গা দখল করেছে স্থানীয় সরকার এবং সংখ্যালঘু সরকার। ধন্যবাদ আপনার অত্যন্ত সহযোগিতার জন্য। আমার প্রশ্নটি হলো স্থানীয় সরকারকে অবশ্যই শক্তিশালী করতে হবে, যে কারণে এত ঝড় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই উপজেলা পরিষদ এবং জেলা পরিষদকে রিভাইভ করা হয়েছে। আমার প্রশ্ন হলো পৌরসভার কর্মকাণ্ড নিয়ে। পৌরসভাগুলি মেয়রদের যে স্বাধীনতা, তাদের যে, if I may kindly use the word, lack of accountability, even though there are so many ways to make them accountable and there are procedures হচ্ছে, কিন্তু আমরা আমার অভিজ্ঞতা গত 16 বছরে যে they have absolutely free hands। তারা থেকে কাজের যে কোয়ালিটি বা যে টাকা দিয়ে যে কাজটি যে টেকসই ভাবে করা হয়, পৌরসভার মাধ্যমে এক্সিকিউটেড কাজগুলি তার 20 ভাগ হয় না। এই ব্যাপারে আপনাদের কোনো কর্মপরিকল্পনা সামনের দিকে আছে কিনা, নাকি পৌরসভার মাধ্যমে এই টাকাগুলি ড্রেইনই হতে থাকবে ইন কামিং ইয়ার্স? কিন্তু আমি চাই না লাস্ট প্রশ্নটা টেকনিক্যাল প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের সংসদ সদস্যদের জেলা পরিষদে আমাদের অবস্থানটা কি, নাম্বার 1। নাম্বার 2, তাজবাইয়ের সূত্র ধরে আমি বলতে চাই, যেমন আমাদের কুমিল্লা প্রায় 3000 স্কোয়ার মিটার কিন্তু আমাদের এরিয়া। আমার এরিয়া যদি একজন ইঞ্জিনিয়ার থাকে তার পক্ষে কোনোদিন সম্ভব না টোটাল জিনিসটা সুপারভাইজ করা। যদি প্রতি বছর যদি 1000 কোটি টাকার খরচ হয় বা 500 কোটি টাকা খরচ হয়, সেই অবকাঠামোগুলো কিন্তু ওই লেভেলে যাবে না। যে আমি ইঞ্জিনিয়ার হিসেবে এটা আমার বলা, সেই জায়গায় কিন্তু তার সুপারভিশন যদি ঠিক না হয় তাহলে দেখা যাবে যে
5 বছর পরে টোটাল স্ট্রাকচারটা ফেল করছে। সেই জায়গাটা কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, আমার এই যে একটা সাজেশন থাকবে যে এলজিডিকে এর সঙ্গে সমন্বয় করা যায় কিনা, যদি টোটাল কাজটা যদি ওই লেভেলে নিতে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে পেয়েছি আমার মাননীয় মন্ত্রী স্থানীয় মন্ত্রণালয়ে। আমি গত এসেছিলাম আমি কাউন্সিলর হিসেবে। ওখানে কিন্তু 3টা ওয়ার্ড নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে কিন্তু আমরা কাউন্সিলর হয়েছিলাম। তো সেখানে দেখা গেছে, এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে এই জিনিসটা আমি শেয়ারও করেছি, আগেও কথা বলেছি কাউন্সিলর থাকা অবস্থায়, সেই নির্বাচিত প্রতিনিধিদের আমাদের সংরক্ষিত মহিলা যেটা শব্দটা, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক লাগতো। যেহেতু আমরা নির্বাচন করে আমরা 3টা ওয়ার্ডের সাথে আমরা ফাইট করে আমরা নির্বাচিত হওয়ার পরে দেখা গেছে আমাদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এবং আইনটা এমন ভাবে এত নিম্ন, মানে সে আইনটা ছিল যে সংরক্ষিত শব্দটা না হয়ে থাকবো, কিন্তু ওইখানে যেহেতু 3টা ওয়ার্ডে কোনো পুরুষরা এখানে করতে পারবে না, কিন্তু মহিলারা ইচ্ছা করলে একটা ওয়ার্ডের থেকে নির্বাচন করতে পারে, সংরক্ষিত না হয় ওইটা আমাদের জন্যই থাকে। কিন্তু ওইখানে যে বরাদ্দগুলো, ওইখানকার যে আইনগুলো, যে একটা অন্তত পক্ষে 3টা ওয়ার্ডের জন্য অন্তত পক্ষে একটা সাধারণ কাউন্সিলর যে ওয়ার্ডের সেই বরাদ্দটা ঠিক থাকবে, সেই জিনিসটা এখনো মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে কাউন্সিলর থাকা অবস্থায় বলেছিলেন এই আইনের মধ্যে থেকে কিছুটা রদবদল করা যাবে। তার মধ্যে আমি একটা লিখিত ভাবে মন্ত্রণালয়ে পাঠানোর পরে মাননীয় মন্ত্রী মহোদয় একটা জিনিস করেছেন, সেটা হলো সংরক্ষিত কাউন্সিলর যারা ছিলেন, তারা কোনো সাধারণ কাউন্সিলরের অনুপস্থিতিতে তাদের কোনো অস্তিত্ব ছিল না। পার্শ্ববর্তী সাধারণ কাউন্সিলরদের সেই দায়িত্ব পালন করার ছিল, নিয়ম ছিল। সেই দায়িত্বটা শুধুমাত্র পাঠিয়েছেন ওইখানে ওই আইনের মধ্যে, যে যদি সাধারণ কাউন্সিলর ওইখানে অনুপস্থিত থাকে কোনো কারণে, তাহলে পরে সংরক্ষিত মহিলা কাউন্সিলররা ওই জায়গাটায় তারা থাকতে পারবে। এই আইনটা ছাড়া আমি কোনো পরিবর্তন দেখি না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়েছি, যদিও আমি কাউন্সিলর থেকে আমি সংসদ সদস্য হয়েছি, তারপরে আমার ওই মেয়েদের জন্য আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, অন্তত আর কিছু না পারলেও বরাদ্দটার ব্যাপারে আমার মনে হয় যে সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেরকে একইভাবে যাতে 30 সেকেন্ড। এই যে জনপ্রতিনিধিদের ভূমিকা শক্তিশালীকরণে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। 32টা দপ্তরের মধ্যে 30টা দপ্তরের সভাপতি ইউনো সাহেব, 2টা দপ্তরের সভাপতি উপজেলা চেয়ারম্যান। সর্বশেষ শিক্ষার যে মানে সভাপতি, এটাও শেষ সময়ে একটা পরিপত্র দিয়ে শক্তিটা নষ্ট করে দিল। এই জনপ্রতিনিধিদের যে ভূমিকা, মন্ত্রণালয় থেকে এক একটা সময় এক একটা পরিপত্র মাননীয় উপসচিব মহোদয়ের স্বাক্ষরে যে প্রেরণ করা হয়, এতে জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা থাকে না। আমার মনে হয় মন্ত্রী মহোদয়ের এই জায়গাতে একটা সায় আছে, অথবা মন্ত্রী মহোদয়রা জানেন না এইভাবে যে এই যে শক্তিশালীকরণের ভূমিকা, মানে আমাদের জনপ্রতিনিধিদের মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এর ভিতরে একই অবস্থা। জেলা পরিষদে কি, পৌরসভাতে কি, এই ভূমিকাগুলো দয়া করে বলুন। 30 সেকেন্ড। আসলে পরিপত্র যেটা দাবি হয় সেটা ডিপ্টি সেক্রেটারি স্বাক্ষর করলো, এই ব্যাপারে কোনো মন্ত্রী হয়, এটা আমার মন্ত্রণালয় হোক আর অন্য কোনো মন্ত্রণালয়, আর মন্ত্রী আয় অনুমোদন করেন, বিতরণ করা হোক, স্বাক্ষর করবেন, এটা স্বাভাবিক। সেক্রেটারি করবেন না এবং জয়েন্ট সেক্রেটারি করবেন, ডিপ্টি সেক্রেটারি
এটা প্রচলিত নিয়ম। আর কোনো আইনের পরিবর্তন ওদের দ্বারা সম্ভব না, এটার জন্য একটা কনসেপশনাল বডি আছে, সেখানে বিধি হচ্ছে। আর আইন হলে পার্লামেন্টে এটা আমার পক্ষেও আইন পরিবর্তন করা, মাননীয় প্রধানমন্ত্রী বারবার নিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যরা সব বসে আলোচনা করে। তো আমরা বাইরে থেকে যদি বিষয়গুলোকে যেভাবে দেখি, আমাদের অনেক রকম ব্যর্থতা থাকতে পারে রাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আইন বিধি এখনো পরিবর্তন হয় না, এই কথাটা ঠিক না। আমি কিছুদিন আগে দেখছিলাম একটা আইনের পরিবর্তন 167 বার পরিবর্তন হয়েছে, এবং আপনার আইনের পরিবর্তন হয় সারা পৃথিবীতে হয়। আমরা মনে করি না যে আমাদের দেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই একটা বিষয়। আর এখন ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়গুলো দিয়ে আমরা বাংলাদেশে এই মডেলটা মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে সংযোজন করেছেন এবং আইন দ্বারা করেছেন। সিটি কর্পোরেশন আইন, পৌরসভার আইন, ইউনিয়ন পরিষদের আইন, উপজেলা পরিষদের আইন, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। এবং ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আপনারা যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূর্ণ না হলেও মেয়েরা কিন্তু এখন অনেক এম্পাওয়ার্ড হয়েছে। এখন আপনি যেটা বলছেন সেটা নিয়ে আমি আলোচনা করি যে এটা ঠিক না। এখানে যেহেতু সাক্ষী দেওয়ার মতো আমার কোনো মাননীয় মন্ত্রী উপস্থিত নাই, আমি শক্তিশালী মনে করতে না যে আপনার সাহায্যের সাহেব ওই সমস্ত মিটিং ছিলেন কিনা আমি সবসময় সবাই থাকে না। ওই মিটিং এর মধ্যে আমি উদ্ধারণ করেছিলাম যে আমরা একটা প্রসেস নতুন করে দিলাম যে আমাদের যে ভারতের কয়েকটা স্টেটের প্রচলিত আছে সেগুলোকে আমার প্রধানমন্ত্রী বললেন যে আপনি করা যাবে না, ভারতের ইন্টারন্যাশনাল সিস্টেম আছে এবং এটা আমাদের আমরা বাইরে সেই সমস্ত বিষয় আমার মনে হচ্ছে এগুলো নিয়ে আমি কথা বলা যাবো না, ডিটেলস পৌরসভার ব্যাপারে কথা বলা হয়েছে। পৌরসভার বিষয়ে আমি আমাদের সাজিদ সাহেব এবং আমার মানে সম্প্রদায় থেকে আমি আপনার তথ্যটা নিয়ে 2019 সালে আমি যখন প্রধানমন্ত্রী হই তো 328 পৌরসভা 330টা, এটার মধ্যে 38টা বেতন দিত, আর সবাই 5 বছর 7 বছর করে বেতন বাকি এবং সবাই মিছিল করতো। এবং একটা পর্যায়ে সব ডিস্ট্রিক্টের সাথে আমি তাদের প্রতিনিধিরা আমার সাথে সাক্ষাৎ করে আমি তাদের সাথে কথা বলি, তাদেরকে আমি মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, সরকারের কোন ব্যবস্থাপনা নেয়, তাদের নিজস্ব আয় উৎস থেকে তারা বেতন দিতে হবে। এবং তারপরে দিয়ে আজকের এই সময় আমি আপনাকে বলি নভেম্বর মাসে 2023 আমাদের পরিসংখ্যান ছিল 23 যে আমরা সবাই বেতন দেওয়ার ব্যবস্থা করতেছি 7 বছর 5 বছর এবং যথেষ্ট অ্যাকাউন্টেবিলিটি বাই স্টেট স্টাবলিশ হয়েছে, বাট দেয়ার ইজ লট অফ সেক্টিং অফ দ্য স্টেট, দেয়ার ইজ মেনি থিংস আপনার অনেক কিছু করার বাকি আছে, পৌরসভাগুলোকে অ্যাকাউন্টেবল করা জন্য। আমি একটা উদাহরণ দিলে আপনার বুঝতে পারবেন রাস্তার কথা আপনি বলছেন, কারণ আমি মিনিস্টার হওয়ার পরে আমার সারা বাংলাদেশে আমি আইডি নাম্বার সংযুক্ত করেছি প্রত্যেকটা রাস্তা, এবং কোনো রাস্তা এখন আইডি নাম্বার ছাড়া হয় না। তো এখন সিটি কর্পোরেশনে একটা পদবি নাম হয়েছে, একটা সেটা কাজ করছে, বাট পৌরসভার জন্য আইডি নাম্বার না হলে একই রাস্তায় 3 বা সেন্সার দিয়ে টাকা দিয়ে কেউ শুরু করতে চায় করা শুরু করছে, বাট এবং এই জায়গাটি আমরা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে সময় ব্যবধানে আমরা আরো কোনো অবস্থাতে আসতে পারছি। আর এখানে বিষয়দের এবং ভূমিকা জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের কথা বলা হয়েছে। আমার মনে হয় এখানে পরিষ্কার আপনার ব্যাখ্যাটা আমরা ওনারা নিজেরা দেখতে পারবেন। আইন দ্বারা আপনাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে উপদেষ্টার উপদেশ নিতে হবে, আপনি সেখানে উপদেশ দেওয়ার মতো উপদেশ কি কোন রাস্তাটা হওয়া দরকার, কোনটা কোথায় প্রশ্ন হচ্ছে, কোথাও অনেক হচ্ছে, এবং গভর্নমেন্টের যে সমস্ত সেন্টার আমরা এই নির্বাচনের যে দাবিটা রাস্তাঘাটের জন্য যা দেওয়া হয় এই সমস্ত পুরো সুচারুভাবে হয়েছে কিনা এগুলো আপনারা সেখানের মধ্যে পর্যবেক্ষণ করতে পারেন। আর এখানের মধ্যে যে সমস্ত আজকের কথা আসছে যে আমাদের এখানে আমি যতটুকু জানি এখন এই মুহূর্তে আমি এগুলোতে আইনদার আপনাদের প্রমাণ করে দেওয়ার পরে অনেকগুলো কমিটি আছে, অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি আছে, সেগুলোতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তারা এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, উপজেলা ভাইস চেয়ারম্যান, দেখা যায় ওনার ভাইস চেয়ারম্যান সেই জিনিসটা জানে না এবং তারা কমিটি হয়তো হয়েছে কিন্তু কমিটির ওনারা মিটিং করে না। আপনার উপযুক্ত করি না, একটা সময় মধ্যে হয়তো ঠিক হতে পারে, বাট স্টিল রাইট অ্যাকাউন্টেবিলিটি। এখন একটা জিনিস হচ্ছে কি শুধু সরকারি কর্মকর্তাদের জন্য জবাবদিহিতা থাকবে আর আমি মন্ত্রী হলে আপনাদের উপর জবাবদিহিতা থাকবে না, আমি এই ব্যাপারগুলো বিশ্বাস করি না। পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি ভালো করে না যারা নাকি জবাবদিহি মুক্তভাবে আমরা কাজ করতে পেরেছি। আমাদের সবাই একটা সার্টেন উপজেলা
উপজেলা পরিষদ হয়ে গেল, আর জেলা পরিষদ নাম্বার অফ দ্য এমপ্লয়িজ পাচ্ছেন। জেলা পরিষদের একটা অর্গানোগ্রাম আছে এবং সেই অর্গানোগ্রাম তাদের লোক। আমাদের জেলা পরিষদ একটা ব্রিটিশ আমল থেকে জেলা পরিষদ ছিল, আর অন্যান্য পরিষদগুলো ইউনিয়ন পর্যায়ে কিছুটা থাকলেও তো সেখানের মধ্যে জেলা পরিষদটাকে পরবর্তী আমরা অ্যাক্টিভ করতে গিয়ে এবং প্রশাসন নিয়োগ করা হয়েছে এবং যে আইনটা ছিল আইনের মধ্যে অনেক দুর্বলতা ছিল। পরবর্তীতে আমরা যে নির্বাচন করেছি সেখানে এরপর যে গত সেশনে 2022 সালের শেষের দিকে আমরা 23 সালের শেষের দিকে 23 সালের শেষের দিকে মাঝামাঝি দিকে আমরা পরিবর্তন করেছি এবং সেটার মধ্যে আমি জেলা পরিষদকে আরো বেশি কার্যকরী করার জন্য এবং অ্যাকাউন্টেবল করার জন্য এখানে এখন মাইনাস দিকে বর্তমান আমরা বিভিন্ন আগে অসুবিধা স্যাংশন দিয়েছি যাদেরকে কস্ট অডিট করা। তো এখানে এই বিষয়গুলো যেমনি আছে আপনার সঙ্গে আমি পুরো একমত। সেখানে নাম্বার অফ দ্য ইঞ্জিনিয়ার স্টাফ অ্যান্ড এখানের মধ্যে তাদের নিজস্ব লোক নেয়, বেশিরভাগই আপনার লাইফ থেকে তাদেরকে সেখানে পদায়ন করা হয়। এই সমস্ত জনপ্রশাসন দেখা যাচ্ছে যে তোমার সিও দেওয়া দেন আমার এখানে এখন আমি এটা বন্ধ করেছি, বলেছে যে আমার মন্ত্রণালয় প্রেস করবেন এবং আমি এরপর তাকে বলি সোজা ইউকে অ্যাকাউন্ট আছে। এই পদ্ধতিগুলো করা হচ্ছে সামগ্রিকভাবে। এখানে কিছু কিছু অবস্থাপনা আছে, আমাদের যেটুকু আছে আমি মনে করি এইটুকু দিয়ে আমরা আরেকটু আগে যেতে পারি, আরো চলতে পারি এবং টাইম টু টাইম আমাদের সমস্যাগুলো সমাধান হবে। আর আমি মাননীয় সংসদ সদস্য যারা নাকি আপনার সংরক্ষিত আসন সংরক্ষিত আসন না অর্থাৎ সংসদ কর্তৃক যারা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে, তো ওনাদের কোনো নির্বাচনী আসনের কথা বলছি। এখন আপনাকে টাকা দিতে গেলে আমার জন্য সমস্যা হয় না। আমার এখানে অনেক মাননীয় সংসদ সদস্য আছে মহিলা এমপি যারা আমার খুব আপন মানুষ, প্রিয় মানুষ, যাদের সাথে আমার ব্যক্তিগত অনেক সম্পর্ক আছে, কিন্তু সমস্যাটা ওখানে দেখা দিয়েছে যে ওনার কোন নির্বাচনী এলাকার জন্য উনি বলেন যে আমার বাড়ি ওখানে, বাড়ি হিসাবে তো আপনাকে টাকা দেওয়া হবে, আমরা টাকা দেবো নির্বাচনী আসনের জন্য। তারপরও আপনারা যেটা করছেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেন। আর আমি আমার সীমাবদ্ধ আমাকে আইন দ্বারা যেটুকু ক্ষমতা দিচ্ছে অথবা বিধিবিধান দ্বারা নিয়ম যেটুকু দিয়েছে এইটুকুর বাইরে তো আমি যেতে পারি না। এবং আমি যতটুকু পানি সুযোগ আছে সেখানে আমি আপনাদের জন্য 1 ইঞ্চি কম আমি আমার পক্ষ থেকে আমি করবো এবং আপনাদের বলতে আমার যথেষ্ট রেসপেক্ট আছে এবং আপনারা ফলো করার দিকে আমি চাই। আর আইন প্রদাতা হিসাবে আমি আর আপনার সমান এবং আপনারা আর আমরা সবাই মিলে সংসদে কাজ করবো। পাশাপাশি এটার জন্য একটা আপনারা উদ্ভাবন করেন নতুন কোনো পদ্ধতি আপনাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে আমাদের পজিশন নাকি উপজেলা চেয়ারম্যানদের পজিশন। উপজেলা চেয়ারম্যানরা যখন আপনার উপজেলা যখন অনুষ্ঠান হয় তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসন, আবার উপজেলা চেয়ারম্যান বলে না উপজেলা পরিষদ, এই দিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। I did ask the cabinet secretary যে এটা কি মশলা, then he advised me that এটা দিয়ে স্যার হাইকোর্ট একটা কেস চলতেছে, খুব অল্প সময়ের আমরা সিদ্ধান্ত পাবো হাইকোর্ট কি বলে, তখন আমরা সবাইকে জানাই দেবো। এটা আপনারা জানাই দেবো বলেছে। আমি মাননীয় মন্ত্রীকে অসংখ্য এখানে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এখানে সকল দলের জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেয় শুরু। আসলে জনপ্রতিনিধিরা আমাদের যে সমস্ত দুর্বলতা সুযোগ পেলাম অন্যরা দিতে পারে দিতে ওই যে সার দাবিনের কথা সার্ভাইভাল ব্রিটিশ ভাই কি লেখে আপনি আইন দেখেন, আপনি আইন দিয়েছে আপনি ইয়ে সহি বুঝাতো যে এক হাতে অ্যাডাপ্টেড দিতে পারবেন। নিজে বলেছে সেটাই হবে। আপনি ব্রিগেড রেজিস্ট্রেশন ব্রিগেড মেম্বার অফ পার্লামেন্ট ইউ হ্যাভ এভরি রাইট এবং কোর্টের যেগুলো একটা বাড়িটা সেটা ভিডিও কথা। আর কোর্ট তো আমি ওই নিয়ে কথা বলতে চাই না, কিন্তু বিষয়টা হলো যে উপজেলা পরিষদ আইনটা উপজেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি কোনো অনুষ্ঠান করে সেখানে উপজেলা পরিষদ লাগবে বা সরকারি অনুষ্ঠান সরকারি উপজেলা প্রশাসন লাগে, এটা তো ক্লিয়ার হতে হবে না। প্রশাসনের কথা আমি বলি, প্রশাসনের কথা তারা যে উপজেলা একটা মিটিং করে তারা সেখানে কি লিখবে সেটা লিখবে, কিন্তু যখন নাকি উপজেলা পরিষদ কোনো ব্যাপারে লিড করবে সেখানে মধ্যে যেন সেখানে সদস্য থাকেন আর উপজেলা চেয়ারম্যান সেখানকার পদবি